আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন ভূতের গল্প। চলুন শুরু করা যাক। সেদিন ফকফকে জ্যোৎস্না। সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে। বন্ধুরা সব মেসের ছাদে উঠে আড্ডা দিচ্ছিলাম। দীপু, আমার বন্ধু, এখন বেসরকারি এক ব্যাংকে সিনিয়র অফিসার পদে আছে। চুপচাপ বসেছিল। ও সবসময় চুপচাপই থাকে। তো আমরা আড্ডা দিতে দিতে ভূতের গল্প বলা শুরু করলাম। অনেক অনেক ভূতের গল্প বলি, কিন্তু ভয়টা ঠিক জমে না। গল্পগুলো সব একঘেয়ে। এর নানা মাছ আনতে গিয়ে কাকে দেখেছে, ওর দাদা রাতে হাঁটতে গিয়ে কাকে দেখেছে, এইসবই। নিজে কেউ ভূত দেখেনি। ভূতের গল্প বলতে গিয়ে সবাই হাসাহাসি করছি। দীপু হঠাৎই বলল, আমি একটা গল্প বলি তোদের। আমি জিজ্ঞাসা করলাম, ভূতের কি না? দীপু বলল, জানি না, বলি বুঝতে পারবি। আমরা মনোযোগ দিলাম দীপুর গল্প শোনার জন্য। ও সাধারণত খুব একটা গল্প বলে না। যখন বলছে তখন নিশ্চয়ই সিরিয়াস কোনো গল্প। এইখানে বলে রাখি, দীপুর আসল নামটা এখানে নিইনি। ওর আসল নামে গল্পটা বলা হবে, এতে দীপুর খুব আপত্তি। গল্পটা পাবলিকলি বলা হবে, এটাও তার পছন্দ না। গল্পটা ওর অনুমতি না নিয়েই বলা হচ্ছে। আশা করি দীপু গল্পটা পড়বে না। পড়লে ওর সাথে সম্পর্কটা কেমন থাকবে জানি না। যাই হোক, দীপুর জবানিতেই ওর গল্পটা বলি। আমরা তখন আমাদের নতুন কেনা ফ্ল্যাটে উঠেছি। ফ্ল্যাটটা বেশ বড়। 3টা বেডরুম, একটি ড্রয়িং রুম আর একটা ডাইনিং। আব্বু আম্মু নিল একটা বেডরুম। আমার আর আমার ছোট ভাইকে দেওয়া হলো আব্বু আম্মুর পাশের বেডরুমটা। আর একটি রুম খালি পড়ে রইল, ওখানে কোনো গেস্ট এলে উঠতে দেওয়া হবে। আমরা বাড়িটায় ওঠার আগে বাড়িটা 1 মাস মতো খালি পড়েছিল। তখন অনেকের কাছেই শুনেছিলাম যে কোনো বাড়ি খালি পড়ে থাকলে নাকি ওখানে ওঠার আগে মিলাদ পড়িয়ে উঠতে হয়। খালি বাড়িতে নাকি খারাপ জিনিস বাসা বাঁধে। এসব যদিও তেমন আমরা বিশ্বাস করি না, তবে বাড়িতে ওঠার পরপরই বড় করে মিলাদ দেওয়া হলো। পুরো অ্যাপার্টমেন্টের সবাইকে মিলাতে দাওয়াত দেওয়া হয়েছিল। সবাই এসেছিলেনও মিলাদে। বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব নিজেই মিলাদ পড়িয়েছিলেন। বেশ ভালো মতোই পড়িয়েছিলেন। আমরাও নিশ্চিন্ত হলাম। খারাপ কিছু বাসা বাঁধলে এখনই বাসা থেকে পালিয়ে যাওয়ার কথা। বাড়িটায় উঠেছি 1 মাসের মতো হয়েছে। এক রাতে আমি পড়ছি রাত জেগে। ঘড়িতে তখন 1টার মতো বাজে। তপু, মানে আমার ছোট ভাই, ঘুমিয়ে গেছে। পাশের রুমে আব্বু আম্মুও ঘুম। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। টেবিলে বসে ঝিমাচ্ছি। হঠাৎ শুনি কে যেন সামনের ড্রয়িং রুমে হাঁটছে। আব্বু আম্মু মাঝরাতে ঘুম ভেঙে গেলে ড্রয়িং রুমে এসে পানি খান। আমি ভাবলাম আব্বু আম্মুর মধ্যে কেউ একজন উঠেছে। আমারও তখন একটু বাথরুমে যাওয়ার দরকার। তাই আমি রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমটা অন্ধকার। আমার ঘর থেকে আসা আবছা আলোয় আলোকিত হয়ে আছে। ড্রয়িং রুম পেরিয়ে বাথরুমে যেতে হয়, তো আমি ড্রয়িং রুমে এসেছি। ভাবলাম আব্বু আম্মু কাউকে তো দেখব। দেখি একজন হাঁটছে। অন্ধকারে আব্বু না আম্মু বুঝলাম না। লম্বা দেখে মনে হলো আব্বু। সে হেঁটে হেঁটে আমাদের সেই খালি রুমে ঢুকে পড়ল। আমার একটু অদ্ভুত লাগলো যদিও। আব্বুর তো এত রাতে ওই রুমে ঢোকার কথা না, তাও ব্যাপারটা পাত্তা না দিয়ে বাথরুম সেরে এসে রুমে পড়ার টেবিলে বসলাম। পড়তে পড়তে ঝিমুনির মতো এসেছে। দরজার দিকে তাকিয়েছি। হঠাৎ দেখি একটা মাথা দরজা থেকে উকি দিচ্ছে আমার দিকে। তাকিয়ে আছে, হাসছে সে। লোকটাকে আমি চিনি না। আমি খুব জোরে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে তপুও তো উঠলই। পাশের রুম থেকে আব্বু আম্মু দৌড়ে আসলো। আব্বু আম্মু আসার পরে আমি কি দেখেছি সব বললাম। আব্বু আম্মু না, একদমই বিশ্বাস করলো না। বিশ্বাস না করারই কথা। 6 তলার উপরে ফ্ল্যাট, দরজা ভেতর থেকে লক, প্রত্যেক জানালা ব্যালকনি রেলিং দিয়ে ঘেরা। এর মধ্যে একজন ঘরে কিভাবে ঢুকবে? আমি আব্বুকে বললাম, তুমি তো পাশের রুমে গেছিলে, কাউকে দেখোনি? আব্বু অবাক হয়ে বলল, আমি কখন পাশের রুমে গেলাম?
আজকে তো আমি উঠিই নাই ঘুম থেকে। আব্বুর কথা শুনে সত্যিই অবাক হলাম। আব্বু ঘুম থেকে ওঠেনি, আম্মুও ঘুম থেকে ওঠেনি। তাহলে পাশের রুমে কাকে যেতে দেখেছিলাম আমি? আব্বু আম্মু ব্যাপারটাকে একদমই পাত্তা দিল না। তারা উপসংহার টানলো যে পড়তে পড়তে ঝিমুনির মধ্যে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। আমাদের পাশের বাসার যে আন্টি, তার সাথে আমাদের খুব খাতির হয়ে গেল। তিনি এসে একদিন আমাদের একটা গল্প বললেন। আমাদের ফ্ল্যাটের যে আগের মালিক ছিলেন, তার বাবা একদিন ফ্ল্যাটে একা ছিলেন। পরদিন সকালে ফ্ল্যাটের মালিক অনেকক্ষণ ডাকাডাকি করার পর ভেতর থেকে তার বাবার দরজা খুলছিল না। শেষে দরজা ভাঙতে হয়েছিল। ভেঙে দেখা গেল তিনি ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছেন, মুখে ভীষণ আতঙ্কের ছাপ। কি দেখে যেন তিনি ভীষণ ভয় পেয়েছেন। তার শরীরে প্রাণের স্পন্দন নেই। আগের রাতে নিচতলায় ফ্ল্যাটের লোকেরা নাকি শুনতে পেয়েছিল অনেক লোক একসাথে হাঁটাহাঁটি করলে যেমন শব্দ হয়, তেমন শব্দ হচ্ছিল উপরতলার ফ্ল্যাটে। অথচ ফ্ল্যাটের সেই ফ্ল্যাট মালিকের বাবা ছাড়া কেউ ছিলেন না। তিনি যে কাউকে ডেকে এনেছিলেন ফ্ল্যাটে, এমন প্রমাণও ছিল না। আমরা ফ্ল্যাটটায় থাকছি। একদিন তপু আমাকে বলে, ভাইয়া, আমাদের ফ্ল্যাটে আমরা ছাড়াও কারা জানি থাকে। তপু খুব সিরিয়াস ধরনের ছেলে, লেখাপড়ায় আমার থেকেও ভালো, সাহস আমার থেকেও অনেক বেশি। আমার সাথে কখনোই ফাজলামি করে না। আমি বললাম, তুই কেমনে বুঝলি? ও বলল, কালকে রাতে আমি বাথরুম করতে উঠেছিলাম, তখন ওই খালি রুমটা থেকে শব্দ আসছিল। অনেক মানুষ একসঙ্গে কথা বললে যেমন শব্দ আসে না, তেমন একটা শব্দ। আমার মনে তখন ওই খালি রুমটা নিয়ে ভয় তৈরি হলো। এরকম ভয় আর কখনো কোনো কিছু নিয়ে তৈরি হয়নি। আমার এক বন্ধু ছিল সাইদ, ওর জিন নিয়ে খুব আগ্রহ ছিল। ও একবার বলেছিল জিন আর মানুষ নাকি একই জায়গায় থাকে, অর্থাৎ আপনি যে বাসাটায় আছেন, যে রুমটায় আছেন, সেখানে এখন জিনেরাও আছেন। তবে তাদের ডাইমেনশন আমরা আমাদের ডাইমেনশন আলাদা বলে আমরা তাদের দেখতে পাই না। তবে মাঝে মাঝে এই দুই ডাইমেনশন ইন্টারেকশন হয়, তখন আমরা পরস্পরকে দেখতে পাই। এজন্য এত জিন বা ভূত দেখার ঘটনা ঘটে। আমি ওর কথা শুনে হেসে ফেলেছিলাম, একদমই বিশ্বাস করিনি। 2007 দেশে কয়েকটা কারফিউ এসেছিল। এমন এক কারফিউয়ের রাতে বাবা বাড়ি আসতে পারেন নাই, অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল। সন্ধ্যার সময় ফিরে আসার কথা ছিল, কিন্তু বিকেলের মধ্যেই কারফিউ জারি করা হয়েছিল, তাই তিনি আর ঢাকায় ব্যাক করেননি। বাসায় আমি, আম্মা আর তপু ছিলাম। রাতে খেয়ে দিয়ে আমরা ঘুমাতে গেলাম। আম্মাও তার রুমে ঘুমাতে চলে গেলেন। মাঝরাতে কার ডাকে যেন ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আম্মা আমাদের বিছানার কাছে এসে ফিসফিস করে ডাকছেন। আম্মার মুখ ভয়ে আতঙ্কে এতটুকু হয়ে গেছে, চোখে পানি। আম্মাকে এমন ভয় পাওয়া অবস্থায় আমি কখনো দেখিনি। আম্মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আম্মা বলল, বাবা পাশের রুমে কারা যেন কথা বলছে। আমার শুনে খুব ভয় লাগলো। আমি একটু কান পাতলাম। নিঝুম চারিদিক, এই নীরবতার মাঝেই কথা বলার শব্দ পাওয়া যাচ্ছে। পাশের রুমে আসলেই কারা যেন কথা বলছে। আমি বলে উঠলাম, চলো দেখে আসি। আম্মা যেতে রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। আব্বাও নাই। আব্বা থাকলে এত ভয়ের ব্যাপার ছিল না। তপুও উঠে গেছে তখন। সে বলল, চল দেখে আসি। আমরা দুজন উঠে দরজার দিকে গেলাম। আম্মা বারবার মানা করছে, আম্মার কথা শুনলাম না। দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসেছি। অন্ধকারে একটু চোখটা শুয়েছে, দেখি মানুষ। সেই অন্ধকার রুমের সামনে 5টা মানুষ দাঁড়িয়ে আছে। সবাই কেমন যেন উঁচু, আর আমাদের দিকেই এগোতে শুরু করলো। আমি আর তপু ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। ঘরের বাহিরে ওরা এসে দাঁড়িয়েছে। আমি, তপু আর মা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছি।
হঠাৎ দরজায় বাড়ি পড়ল। বাইরের মানুষগুলো দরজায় বাড়ি দেওয়া শুরু করেছে। অনেক জোরে জোরে বাড়ি, তারা যেন দরজা ভেঙেই ফেলবে। আমরা তিনজন চিৎকার করছি, বাঁচার জন্য চিৎকার। আমাদের চিৎকার যেন কেউ শুনতেই পাচ্ছে না। বাহিরে বাড়ির শব্দ বাড়ছে, এত জোরে বাড়ি পড়ছে, দরজার কপাট নড়তে শুরু করেছে, ভাঙবে এমন অবস্থা। বাহিরে কে যেন হেসে উঠল, এমন ভয়ঙ্কর গলার হাসি আমরা কেউ কখনো শুনি নাই। বাড়িতে শব্দ চলতে চলতে হঠাৎ শব্দটা থেমে গেল। বাহিরে আর কোনো শব্দ নাই, একদম নিস্তব্ধতা। আমরা তারপরও দরজা খুলি নাই। সারা রাত দরজা আটকেই বসেছিলাম। সকালে সূর্য ওঠার পরপরই দরজা খোলা হলো। দুপুরের দিকে কারফিউ শিথিল হয়েছিল জুমার নামাজের জন্য। সে সময়টায় আমরা মামার বাসায় চলে গিয়েছিলাম, আর ফিরিনি সেই বাসায়। বাবা পরে গিয়ে আমাদের মালামাল নিয়ে এসেছিলেন। বাবাও গিয়ে দেখেছিলেন দরজার কপাট প্রায় ভাঙা। আমাদের তিনজনের পক্ষে দরজার কপাট ওভাবে ভাঙা সম্ভব না। দীপু এটুকু বলেই থামলো। আর কোনো কিছু বলার নেই তার, আর কিছু বলেও নাই সে। বাসাটার লোকেশন আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি দীপুর কাছে, দীপু কোনো দিন বলেনি। এতে অনেকে ধারণা করেছে দীপুর গল্পটা বানানো। আমারও তাই মনে করতে ইচ্ছে করছে, কিন্তু দীপুর মতো সিরিয়াস একটা ছেলে এমন গল্প বানাবে কেন যেন বিশ্বাস হয় না। হয়তো এমন একটা বাসা সত্যিই আছে, ঢাকা শহরের হাজার হাজার বাড়ির মধ্যে পড়ে আছে সেই বাসা। হয়তো আমি নিজেই এখন সেই বাসায় থাকি, আমি জানি না। হয়তো এই গল্পটা যিনি পড়ছেন তিনি এই বাসাতেই আছেন, তিনি নিজেও জানেন না। কিছুদিন পর জানবেন। আমি শুধু জানি সেই গল্প শোনার পর সেই রাতে লাইট নিভিয়ে ঘুমাতে পারিনি।